আমি হায়াত হোল্ডিংসের যে ফার্স্ট প্রজেক্ট হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম, এটার আর্কিটেক্ট আমাদের সাথে আছে। সো আমরা আর্কিটেক্টের মুখ থেকে আমাদের প্রজেক্ট নিয়ে কিছু শুনবো। সাথে হচ্ছে প্রজেক্টকে আর্কিটেকচারের স্ট্রাকচারাল ভিউ থেকে যিনি রূপদান করবেন সেই প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মঞ্জু আছেন আমাদের সাথে। সো আমরা কয়েকটা পয়েন্টে যাব। আমাদের যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের নাই যে এরকম একটা প্রজেক্ট দিতে চাই যেটাকে ওয়েলবিং কমিউনিটি করার জন্য। এটা করতে গিয়ে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি। তার ভিতর অন্যতম হচ্ছে প্রপার আর্কিটেক্ট সিলেকশনও একটা পয়েন্ট, প্রপার জমি সিলেকশন করা, এবং যেহেতু অল আর দ্য ফার্স্ট টাইম, সো আমরা এমন একটা আর্কিটেক্টকে খুঁজছিলাম যিনি যে ফার্ম এমন কিছু কাজ করতে চায় যেটা আউট অফ দ্য বক্স। বর্তমান রিহাব ইন্ডাস্ট্রির যে গতানুগতিক প্যাটার্ন আছে তার বাইরে গিয়ে কিছু কাজ করার জন্য। সো আমরা আর্কিটেক্ট নাইমুলকে আমরা সেই দৃষ্টিকোণ থেকে পেয়েছি। তার অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড তার প্রফেশনাল জুডিতে আছে। ওই পয়েন্ট থেকে আমরা নিয়েছি। সো আমি নাইমুলকে আপনাকে প্রশ্ন করতে চাই একটা ওপিনিয়নটা। আমাদের হায়াত থেকে যখন শুনলেন আমরা এরকম একটা কমিউনিটি বান্ধব যে ওয়েল সুস্থ থাকার জন্য ওয়েল বিং প্রজেক্ট করতে যাচ্ছি, আপনি প্রথমে এটাকে কেমন ভাবে নিলেন? ধন্যবাদ শওকত ভাই আপনাকে আমাকে কথা বলার, এবং সবার আগে আমি আসলে শুরুতে হায়াত টিমকে একটা ধন্যবাদ দিতে চাই আমাদের একটা চমৎকার প্রজেক্টে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার একজন স্থপতি হিসাবে ঢাকা শহরের মানুষের বসবাসের জায়গাটা কেমন হওয়া উচিত এটা নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। এটা অনেকদিন ধরে আমি এগুলো নিয়ে চিন্তা করছি এবং আমার প্রফেশনাল প্র্যাকটিসে যতখানি পেরেছি কিছুটা হয়তো কাজে লাগাতে পেরেছি। আমরা সবাই জানি ঢাকা এমন একটা শহর যেখানে টোটাল ল্যান্ডের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। সো এখানে, এবং এরকম একটা শহরে যখন আমরা কাজ করতে যাই একজন স্থপতি হিসাবে, এখানে আমাদের চ্যালেঞ্জ গুলো অনেক বেশি থাকে, এবং আমরা স্থপতি হিসাবে যেই জিনিসগুলো করার স্বপ্ন দেখি এগুলো অনেক ক্ষেত্রে আমরা করতে পারি না। কারণ একটা স্থাপত্যকে একটু ভালো বাসযোগ্য করা লাগলে যে পরিমাণ জায়গা ছাড়তে হয় বা যে পরিমাণ সবুজ এবং অন্যান্য ইয়াগুলো রাখতে হয়, একটা প্রকল্পে ঢাকা শহরের বাস্তবতা অনেক সময় এটা করা আসলে অসম্ভব হয়ে ওঠে, বা সম্ভব হলেও আমাদের যারা ভূমি মালিক থাকেন তারা এটা করতে চান না। এটার জন্য আমাদের ঢাকা শহরের যে জমির মূল্য অনেক বেশি, আপনার জনসংখ্যার চাপ এটাও যেমন দায়ী, একই সাথে আমাদের মন মানসিকতারও একটা বিষয় থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে সম্ভব হয়ে ওঠে না। বাট আমি একজন স্থপতি হিসেবে সবসময় মনে করি যে মানে ঢাকাকে বাসযোগ্য করতে গেলে বিশেষ করে আপনার হাই রাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কোনো বিকল্প নাই। যেটা বিশেষ করে আমি বিশেষত সিঙ্গাপুরকে সবসময় এক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে বলারও চেষ্টা করি, দেখারও চেষ্টা করি যে অলমোস্ট ঢাকা এবং সিঙ্গাপুর সিটি অলমোস্ট চ্যালেঞ্জ গুলা অনেকটা কাছাকাছি, যে আপনার জমির পরিমাণ অনেক কম, লোকসংখ্যা অনেক বেশি। বাট আমরা যখন সিঙ্গাপুরে আমরা যারা গিয়েছি আমরা সবাই জানি যে সিঙ্গাপুর খুব ছোট একটা শহর, অনেক বেশি দেশ, কিন্তু সিঙ্গাপুরের কোনো কিছুই ছোট না, সবকিছুই অনেক বড়। অনেক বড় খেলার মাঠ, অনেক বড় অ্যাপার্টমেন্ট, অনেক বড় পার্ক। তো এটা একমাত্র সম্ভব হয়েছে আপনার এই একটু ইন্টারাপ্ট করি, বিল্ডিং এর কারণে। বিনে মেরিনার আমার যেহেতু অনেকবার সিঙ্গাপুর যাওয়া হয়েছে, অ্যাকচুয়ালি হায়াতের এই কনসেপ্টটাও ওখান থেকে নেওয়া, যে কিভাবে একটা জীবন্ত বলতে যে জিনিসটা বুঝাই আমরা, এটা পুঁথিগত বইয়ের ভিতর না থেকে মাঠ পর্যায়ে চলে আসবে এবং আমরা উপভোগ করতে পারবো। ওই কনসেপ্টটা বেসিক্যালি ওখান থেকে নেওয়া, যে আমরা পরিপূর্ণভাবে একটা সুস্থ জীবনকে উপলব্ধি করতে পারি। প্লিজ। একটা শহরের মানে জমি অনেক কম, মানুষ অনেক বেশি, আপনার ডেভেলপমেন্ট ইয়াটা অনেক কম। এটা হলে যে এটার মানে ডেভেলপমেন্ট হয় না, এখানে যে আমাদের কংক্রিট জঙ্গল, যেটাকে আমরা ঢাকায় অনেকে বলতে পছন্দ করেন যে ঢাকা হচ্ছে একটা কংক্রিটের জঙ্গল। হ্যাঁ, তো এটা না করেও যে করা যায়, এটা সিঙ্গাপুর একটা ভালো এক্সাম্পল, এটা আমি মনে করি। এবং তো সত্যি কথা বলতে গত আমার একটু একটু করে প্রায় 16-17 বছর আমি এই প্রফেশনে কাজ করছি। তো করতে করতে আমার একটা আবাসিক ভবনে
কেমন হতে পারে এটা নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে যেটা আমি করতে চাই। তো এবং এটা আমি খুব অকপটে বলতে চাই যে সম্ভবত আমার একজন স্থপতি হিসেবে যে ভাবনাগুলো আছে, আমার যে ফিলসফি গুলো আছে, তার অনেকটাই আমি ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছি এই হায়াত ফাতিনা এই প্রজেক্টটাতে। যে থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখানে ঠিক আমরা যেই ভবনটাকে এখন আমরা ডিজাইন করেছি, যে স্বপ্নটা আমরা সবাই মিলে দেখছি যে এটা হয়তো আগামী কিছুদিনে বাস্তবায়ন হবে, তো এটা যদি আমরা ইনফ্যাক্ট এভাবে অন্তত আমি এভাবে বলতে পারি, আমরা যে স্বপ্নটা দেখছি তার যদি 80% আমরা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় এটা পার মার্কের অনেক উপর দিয়ে এই প্রজেক্টটা যেতে পারে, এবং আমি অন্তত স্থপতি হিসাবে এটাতে অনেক মানে স্যাটিসফাইড থাকবো, এটা থ্যাংক আমি ইউ। বলতে পারি। একটা কোম্পানি হিসাবে আমরা যখন জমিটা সিলেক্ট করলাম, আহ, আহ, যেমন আমরা 11টা প্লটকে এক জায়গায় করলাম এটা, তারপর হচ্ছে এটার চতুর্দিকে একটা কমিউনিকেশনের জন্য রাস্তা থাকলো, জমি সিলেকশনের জন্য এটা একটা পয়েন্ট ছিল আমাদের। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে এটা একটা রাজুক অ্যাপ্রুভ সোসাইটি, যেখানে মানুষ তার ডে টু ডে লাইফ লিড করার পাশাপাশি যে সোশ্যাল হিসাবে যে পয়েন্টগুলো, ঈদগাহ, কবরস্থান কিংবা জুমা মসজিদে পয়েন্টগুলোর যে পয়েন্টগুলো সহ আছে, এগুলোর জন্য আমরা যে সিলেক্ট করে এরকম একটা টোটাল ব্লক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, এবং এটার যে হিউজ একটা এরিয়া চতুর্দিকে হচ্ছে, এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন হায়াতকে এইভাবে এখানে? এটা এটা আমি এখানে একটা মানে হায়াতকে ফুল মার্কস তো আমি দেবই, পাশাপাশি একটা বিষয় আমি সবসময় বলতে চাই, একজন একজন স্থপতি হিসাবে বা আরবান ডিজাইন নিয়ে আমি যতখানি পড়ালেখা করেছি বা হাউজিং নিয়ে যতখানি পড়ালেখা করেছি, একটা কথা আমি সবসময় যে কোনো আমার স্থাপত্য রিলেটেড আলোচনায় বলি, সেটা হচ্ছে আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে আসলে আমরা খুব একটা হাউজিং প্রজেক্ট নাই। আমরা আসলে যেটাকে হাউজিং বলি সেটা আসলে প্লটিং। এটা ভারতে আজকে থেকে 50-60 বছর আগে অনেক চমৎকার হাউজিং প্রজেক্ট হয়েছে, বাট আমাদের দেশে হাউজিং মানে মনে হয় একটা, এবং সরকারি অথরিটি রাজুকও তাই করে, তারা একটা বড় জায়গা অকুপাই করে সেখানে, এবং তাকে অনেক রাস্তাঘাট দিয়ে ছোট ছোট 3 কাঠা 5 কাঠার প্লটে ভাগ করে 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 বিক্রি করে। এটার মূল কারণটা হলো ব্যবসায়িক। আমাদের ওরা চিন্তা করে যে এটা ছোট, যত প্লট যত ছোট হবে তত এটার প্রফিট অনেক বেশি হয়। কারণ একটা বড় প্লট যখন হয় সেটাকে আপনার একটা ইনভেস্টর যে হবে তাকেও বড় হওয়া লাগে, এবং স্বাভাবিকভাবে অনেক কিছু করা লাগে। বাট আপনার এটা সম্পূর্ণ একটা ভুল মানে একটা কনসেপ্ট। সবসময় এটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা প্লট অনেক বড় হওয়া উচিত সবসময়। তো এখানে অবশ্যই হায়াত একটা ক্রেডিট শুরুতেই পায় যে তারা আপনার অনেকগুলো এই যেই পার্টিকুলার হাউজিং এরিয়াতে এটা করা হয়েছে, এটাও রাজুক অ্যাপ্রুভড, বাট এটার প্লট গুলো এরকম 3 কাঠা 5 কাঠা অনেকগুলো প্লট ছিল। তো ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ যে আমরা সবাই জানি প্লট গুলোকে একত্রীকরণ করতে গেলেও একটা খরচ সরকারি ভাবেই অনেক অনেক টাকা লাগে, যে কারণে অনেকে করতে চায় না। সোজা কথা, আমাদের নিয়ম কানুন গুলো এমন ভাবে সেট করা যে ছোট প্লটে অনেক বেশি লোকজন উৎসাহিত হয়। বাট এটার বিপরীতে গিয়ে যে অনেকগুলো প্লটকে একত্রিত করে এরকম 3 কাঠা 5 কাঠা প্লট করে যে 71 কাঠার একটা বড় ল্যান্ড দেয়া যেতে পারে ডিজাইন করার জন্য, ইটস ইটসেলফ এ গ্রেট ইনিশিয়েটিভ। যে থ্যাংক ইউ। আমরা জাস্ট ফর ইনফরমেশন, এখানে টোটাল আপনি জানেন, তারপরেও না বললে নয়, এখানে 11টা প্লটকে কিন্তু একত্রীকরণ করা, এবং একটা প্লট হচ্ছে 20 কাঠা, বাকি সবগুলো হচ্ছে বিলো 5 কাঠা 5 কাঠা এরকম প্লট, এই সবগুলাকে এক জায়গায় করা। এবং এটাতে আপনার সাথে যেটা আলোচনা আমরা তখন করছিলাম যে এখানে একটা খেলার মাঠ করা হচ্ছে, যেটার সাইজে হচ্ছে মিনিমামটা 8 কাঠা, আপনি যেটা করলেন, এবং আপনি তো এটাকে স্টেডিয়াম কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন। এই পয়েন্টটাতে একটু কিভাবে বলবেন, এখানে সুস্থতার এখানে আমি দুটো বিষয়কে ইয়া করব। আমরা সবাই জানি যে 2023 সালে ঢাকায় যখন রাজুক ডেপ 2023-2035 ওরা যখন বাস্তবায়ন করলো, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি, এবং এটা এখনো আছে, এখনো এই কন্ট্রোভার্সিটা শেষ হয়নি, কন্ট্রোভার্সিটা এখনো আছে। যে তো এই এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা হচ্ছে। এত কিছুর মাঝখানে একটা এই ইয়াতে যদিও আপনার রাজুকের এই যে নিয়ম কানুন ড্যাপ করার পেছনে ওদের যে আইন কানুন গুলো, এগুলোর প্রচুর আপনার লুপহোল আছে, এবং এগুলোর উদ্দেশ্য নিয়েও প্রচুর প্রশ্ন তোলা যায়। বাট সব অনেকগুলো খারাপের মধ্যেও যেমন ভালো থাকে, এই যে ব্লক ডেভেলপমেন্ট, রেসিডেন্সিয়াল ব্লক যে ডেভেলপ করার একটা আইডিয়া নিয়ে এসছে, যে এটা নিয়ে তো এটা আমি মনে করি যে ইন প্রিন্সিপাল এই উদ্যোগটা খুব চমৎকার ছিল রাজুকের পক্ষ থেকে, এবং এই উদ্যোগটাকে যে মানে হায়াত এবং আমরা মিলে যে আমরা এই উদ্যোগটাকে লুফে নিলাম, এবং আমরা এটা চেষ্টা করলাম যে
ঢাকা শহরে যখন এটা বলা হয় অথরিটি যে আপনাকে আগেই 40% ল্যান্ড ছেড়ে দিতে হবে হলো শুধু খেলার মাঠের জন্য, কমিউনিটির জন্য, সবাই কিন্তু শুরুতে পিছিয়ে যায়। হ্যাঁ, তো এইটাই অবশ্যই আপনারা এটার একটা ধন্যবাদ পাবেন যে আপনারা এটাকে পজিটিভলি না নিয়ে এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, যে বরঞ্চ আমরা এটাকে টোটাল ল্যান্ডের যে পোটেনশিয়ালিটি সেটাকে হাই রাইজ বিল্ডিং করে আমরা এই আমরা ব্যালেন্স করতে পারি। আমরা বিশ্বাস করি এই জায়গাটাই আপনার সাথে এড করতে চাই, হায়াত যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে খেলাধুলা বাচ্চার রাইট। আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চারা বাবা মার হাত ধরে বড় হবে, বাবা মার হাত থেকে সবকিছু শিখবে, ফুটবলে লাথি মারা শিখবে, সাইকেল চালানো শিখবে। আই এজ এ ম্যান, এজ এ ফাদার, আই বিলিভ দ্যাট এটা হচ্ছে তার একটা রাইট। এবং এটাও একটা রাইট যে আমি মনে করি আমরা যারা প্রফেশনালরা আছি, ঢাকা শহরের যানজট এড়িয়ে আমরা ডিউ টাইমে বাসায় ডিউ টাইমে আসতে পারি না, মোস্ট অফ দ্য কেস দিস ইজ। সো আমাদের একটা কনজুগাল লাইফে লাইট হচ্ছে কোয়ালিটি লাইফ, টাইম স্পেন্ড করা পার্টনারের সাথে। ওই চিন্তা থেকেই আসলে আমরা এখানে শুধু খেলার মাঠ না, বাচ্চাদের জন্য, হাজব্যান্ড এন্ড ওয়াইফের জন্য, ইভেন দাদা দাদির সাথেও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সবকিছু একটা চিন্তা করেছি, যেটা আপনি এটাকে ফুটে তুলতেছেন। উই আর রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন দিস। আমরা এখানে একদম প্রত্যেকটা জিনিসে রাখার চেষ্টা করছি যে একটা ছেলে যদি ফুটবল পছন্দ না করে, so that he can have an option to play badminton, basketball, swimming, trekking, jogging, indoor games, something like that. প্রাসঙ্গিক দু একটা কোয়েশ্চেন করতেই হয় আমাকে, যেহেতু আমি সবসময় ফেস করতেছি অ্যাজ এ হায়াতের চেয়ারম্যান কিংবা আমাদের মার্কেটিং টিম অলওয়েজ ফেস করে। সেটা হচ্ছে বাংলাদেশে তো এখনো এত বড় রেসিডেন্সিয়াল বিল্ডিং নাই। এটাকে আপনি কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? যেমন আপনি এখন করলেন, এটা আমাদের 25+ লেভেল। সো এই পয়েন্ট থেকে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশে তো নাই, এটা কেমনে করবো? আপনার এটাই হলো আমি মনে করি যে হায়াতের একটা সফলতা, যে আপনার এবং আমি নিজেও যেটাতে বিশ্বাস করি, প্রথমত কোনো কিছু নাই বলে সেটা হবে না, এটা হতে পারে না প্রথমত, এবং সবকিছুই সবাইকে শুরু করতে হয়। পৃথিবীতে এক সময় মানুষ কাপড় পরতো না, যে যখন আদিম যুগে মানুষ ছিল, কেউ একজন মনে করেছে যে না, মানুষের লজ্জা নিবারণের দরকার আছে, হ্যাঁ, এবং সেটা হয়েছে। ঠিক আছে, যে আপনার পৃথিবীতে প্রথম যখন একজন বললেন যে আসলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ইটস রং। পরবর্তীতে গিয়ে দেখা গেল যে এটাই সঠিক। আর মানুষের বসবাসের কথা যদি বলি, বাংলাদেশ তো অবশ্যই, মানুষ কিন্তু সামাজিক জীব, আমরা বাঙালিরা তো আরো বেশি। এটা আমরা এখন ঢাকা শহরে যেই বসবাসটা করছি, অ্যাপার্টমেন্ট যে কালচার, এটা আসলে একটা অসুস্থ কালচার। এটা মানুষ, এটা খুব সাময়িক। এবং এটাকে আমি অন্যভাবে বলে দিই, আসলে আমরা স্বেচ্ছায় কারাগার কিনছি, পয়সা দিয়ে আমরা স্বেচ্ছায় কারাগার কিনছি। এবং এটাকে আমি খুব বেশি খারাপ ভাবে দেখি না, কারণ পৃথিবীর প্রতিটা জাতির একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকে, ওটার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হতো। আমরা যদি এই খারাপ অভিজ্ঞতাটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি বলেই আমরা অনেকে এটা ফিল করছি যে আমাদের একটা বসবাসযোগ্য এটা দরকার, এবং দিন শেষে মানুষ এটাতেই আসলে শান্তি খুঁজে পাবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ মানুষ হলো প্রকৃতির কাছে থাকতে পছন্দ করে, মানুষ পানির কাছে থাকতে পছন্দ করে। এটা আমি গতকাল আমার মেয়েকে বলছিলাম ইন টার্মস অফ আপনার গোসল করা নিয়ে, যে মানুষ কিন্তু আপনার এমন একটা জীব যে দুদিন কিন্তু গায়ে পানি না লাগলে সে কিন্তু স্বস্তিতে থাকে না, সে কিন্তু মাছের মতো। হ্যাঁ, আবার সে সারাক্ষণ পানির ভেতরে থাকতে পারবে না, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারবে না। আপনার মনে পড়ে এই পয়েন্টটাতে আমি একটু স্মরণ করে দিই। আপনার মনে পড়ে আমি যখন বলতেছিলাম আমাদের মাঠ কিন্তু মাঠ মিন্স মাঠ, মাটি মিন্স মাটি, এখানে কোনো টার্ফ হবে না। তখন বললেন কারণটা কি, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি শেয়ার করি সেটা। ওই যে মাটির সংস্পর্শ, আপনি পানির কথা বললেন। এজ এ সিফেয়ারার আমরা যখন বিভিন্ন দেশে ঘুরতে যেতাম, শিপ থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ খালি পেয়ে হাঁটতাম, আমরা বলতাম যে একটু কিভাবে আর্থিং করা যায়, মানুষের গায়ে মাটি লাগতে হবে, মানুষের গায়ে বাতাস লাগতে হবে, একটা গাছের আমার চোখের সামনে একটা সবুজ থাকতে হবে, আমার গায়ে পানি লাগতে হবে। এটা মানুষের একটা সহজাত একটা প্রবৃত্তি। এবং একটা মাছ যেমন আপনার ওই ডাঙায় উঠালে বেশিক্ষণ বাঁচতে পারবে না, একজন মানুষের হয়তো মাছের মতো অত পানি দরকার নেই। এই প্রজেক্টে আপনি কিভাবে এটাকে আপনি অ্যাকোমোডেট করছেন, প্রকৃতি, নেচার এবং হাই রাইজ, এই তিনটাকে কিভাবে আপনি? মাঠের কথাটা আমি বিশেষভাবে বলবো, কারণ আমি আমার এই ছোট ক্যারিয়ারে যতগুলো বিল্ডিং বানিয়েছি, আমরা রেসিডেন্সিয়াল মোস্ট অফ দ্য বিল্ডিং যখন বানাই মাল্টি ফ্যামিলি, এগুলো তো আসলে আপনার খুব বেশি জায়গা আসলে ছাড়া যায় না।
তো আমি আমার অন্তত যতগুলো প্রজেক্ট ডিজাইন করি আমি শুরুতেই ক্লায়েন্টকে একটা বিষয় কন্ডিশন দিই যে আপনার প্রজেক্ট আমি যেভাবে আপনি চাবেন আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিব, শুধু আমাকে ছাদে একটা মাঠ বানাতে দিতে হবে এটা। এবং মানে মাঠটা ছাদে নিয়ে হ্যাঁ, যেহেতু আমার অন্য কোনো জায়গা নেই, অপশন ছাদ নাই। হবে, ছাদে আমি মাটি ফেলে একটা রিয়েল একটা গ্রাউন্ড বানাবো। এটা একটা লন হবে না, এটা কোনো আর্টিফিশিয়াল কিছু হবে না, এটা একটা ন্যাচারাল গ্রাস হবে এবং এটা রিয়েল মাঠ হবে। যে আপনার পুরো এটা 5 কাঠা হোক 10 কাঠা হোক, পুরো ছাদটাকে আমি গ্রিন বানাবো। এটা একটা করি এবং আমি সব প্রজেক্টে করার চেষ্টা করি। তো এভাবে আমাদের অনেকগুলো প্রজেক্টে আমরা 8 তলার উপর 10 তলার উপর মাঠ বানিয়ে যাচ্ছি। এটা আমরা এই হায়াত কন্ডোমিনিয়ামে আমরা এই সুযোগটা পেলাম যে না, গ্রাউন্ড লেভেল একটা সত্যিকারের মাঠ, যে যার নিচে মাটি থাকবে। 25 তলার হাই রাইজ বিল্ডিং নিয়ে কি বলবেন? এতটুক তো বাংলাদেশে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং নাই। সো এটাও অবশ্যই ওই যে এই কথাটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের ঢাকা শহরের যেটা আপনার মানে আমাদের যে জনসংখ্যার চাপ এবং আমাদের এটা থেকে আপনি স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে সেফটি ওয়াইজ কিংবা আদার যে আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্মস গুলো আছে, আমি দুটোই এই পয়েন্ট বলছি। থেকে কোনো ইস্যু আছে ফিল করেন কিনা? প্রথমত হচ্ছে আপনার আমাদের ঢাকা শহরের আমরা যদি আবাসন সমস্যার কোনো ভালো সমাধান চাই, আমাদেরকে হাই রাইজ বিল্ডিং এ যেতে হবে, আজকে হোক কালকে হোক, এটা যেতে হবে। তো এটা অবশ্যই যে সেভাবে বলবো যে এই হায়াত যে উদ্যোগটা নিয়েছে এটা একটা পায়োনিয়ার একটা অ্যাটেম্প্ট হিসেবে থাকবে, যে এটা হয়তো ক্লেম করা যাবে যে উই আর ওয়ান অফ দা আপনার বিগেইনার যারা এই হাই রাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে চিন্তা করেছি, নাম্বার 1। আর নাম্বার 2, আপনি যেটা বলছেন স্ট্রাকচারাল, ডেফিনেটলি এটা আপনি জানেন যে আমাদের এখানে যারা স্ট্রাকচারাল ডিজাইনার নিয়ে থাকবেন, আপনার একটা 25 তলা বিল্ডিং 25 তলা হোক বা 50 তলা হোক বা 100 তলা হোক, এটার কোনো স্ট্রাকচারাল চ্যালেঞ্জ এখানে কোনো কারণ নাই। কারণ আমাদের যারা প্রফেশনাল, আমাদের এখানকার সয়েল কন্ডিশন দেখে, আমার এখানকার উইন্ড লোড, আমার আর্থকুয়েক লোড এবং আমার বিএনবিসি 2020 মেনটেন করে আমাদের সাথে যারা কাজ করছেন, আমাদের যারা আপনার স্ট্রাকচারাল কনসালটেন্ট, এমইবি কনসালটেন্ট, তারা সবাই আপনার রাজুক অ্যাক্রিডিটেড এবং ইঞ্জিনিয়ার, তারা সবাই সার্টিফাইড। ইভেন কমার্শিয়াল তো অনেকগুলো প্লট আছে। এক্স্যাক্টলি, আমাদের টিমে যারা কাজ করছেন তারা সবাই সার্টিফাইড প্রফেশনালস এবং তারা জানেন একটা 26 তলা বিল্ডিং কিভাবে করতে হয় এবং দে হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স অন দ্যাট। তো এখানে আপনার যখন একজন প্রফেশনাল তার অভিজ্ঞতা, আপনি এটাতে কোনো ইস্যু মনে করেন কিনা ম্যাটেরিয়াল ওয়াইজ কিংবা এগুলা এরকম হাই রাইজ করার জন্য কোয়ালিফাইড ম্যাটেরিয়াল, এই সমস্ত জিনিস? যে ডেফিনেটলি আমাদের দেশে আসলে আমরা জাস্ট উইথ মাই এক্সপেরিয়েন্স অথবা আমাদের যে ডাটাগুলো আছে ওই বেসিসে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে তো অনেকগুলো হাই রাইজ বিল্ডিং আছে এবং তারা ভেরি নাইসলি চলতেছে, কোনো ইস্যু তো এর ভিতর তো। ইভেন একটার কথা যদি বলি, চট্টগ্রামের ভিতর সবচেয়ে বড় যে বিল্ডিংটা হাই রাইজ যে বিল্ডিংটা আজিজ কোর্ট, এটা ডেলিভারি হলো 2017। ওখানকার এরপর তো অনেকগুলো ইভেন আপনার ভূমিকম্প গেল, আর্থকুইক গেল, অনেকগুলো ইস্যুস গেল, ন্যাচারাল ইস্যুস গেল। আমি পার্সোনালি কোনো কিছু ফিল করি নাই এবং কোনো ডাটা পাই নাই। আপনাদের আর্কিটেকচার ভিউতে এরকম কোনো ইন্টারনাল এটা আসলে বিল্ডিং এর উচ্চতার সাথে বিল্ডিং এর স্ট্রাকচারাল আপনার যে রিস্ক, এটার খুব একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ এটা অল অ্যাবাউট যে আমার যদি বিল্ডিং এর এটা 26 তলা হয়, আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা একটা 26 তলা বিল্ডিং এর যে আমার ডেড লোড, লাইভ লোড, ল্যাটারাল লোড, এগুলো ক্যালকুলেশন করে এটা ডিজাইন করবেন ইয়াটা। এবং আমরা যদি বাস্তবায়ন করার সময় আমরা যদি এক্সপার্ট ডিজাইন আমরা যদি বাস্তবায়ন করি, এই পয়েন্টে সেম আছে। অনেকেই আমাদের ধারণা নিয়ে অনেকে প্রশ্ন করলো যে আমরা তো অনেকগুলো জিনিস ফার্স্ট টাইম করতে যাচ্ছি, যেমন 25 লেভেলে 26 লেভেলে সুইমিং পুল, দুইটা সুইমিং পুল, এবং এজ অফ আমাকে কারেকশন করে দিবেন, আমার জানা মতে সুইমিং পুল দুটোটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সুইমিং পুল ইন দ্যাট রুফটপ এই লেভেলে গিয়ে। সো এটা নিয়ে কোনো ইস্যু আপনি মনে করেন না? এই তো ওই আমি সেম উত্তর দিব। প্রথমত আপনার যেটা আপনি বললেন যে রুফটপে এটা আপনার সবচেয়ে বিগেস্ট না, এটা আমি বলতে পারবো না। এটা হয়তো এটা ইউ ক্যান টেল বেটার, হতে পারে বা ইয়ে হতে পারে। আর 26 তলায় সুইমিং পুল এটা আসলে কোনো মানে বড় ঘটনা না। আপনার 70-80 তলার উপরও পৃথিবীতে আপনার ইয়া হয়ে যায় উইথ মেরিনা বেতে যে সুইমিং পুলটা আছে। এবং হ্যাঁ, এখানে আমি মেরিনা বের এক্সাম্পলটা অনেক সময় ইউজ করি। এটা তো হয়তো খুব ফেমাস একটা স্ট্রাকচার এবং অনেকে করেছেন। হ্যাঁ, তো ওখানে ক্যান্টিলিভার্ড স্ট্রাকচারের মধ্যে সুইমিং পুল আছে। ইটস অল অ্যাবাউট আমার একটা স্ট্রাকচার যে কোনো ভাবেই থাকতে পারে। মূল বিষয়টা হলো যেভাবে আছে সেটাকে সেভাবে বিবেচনা করে আপনার তার স্ট্রাকচারটা সলিউশন করা হয়েছে কিনা।
যেমন আমরা, এটা হয়তো অনেকের মধ্যে ভয় কাজ করে, যেমন আমরা খুব সম্প্রতি যদি বলি, যেমন আপনারা রানা প্লাজার ঘটনা শুনেছেন, বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে অতিরিক্ত লোডে। ঢাকায় এক সময় তাজরিন গার্মেন্টস বোধহয় ছিল, বেশ কয়েকটা বিল্ডিং এই ধরনের হেলে পড়া, ভেঙে পড়া, এই ধরনের কিছু ঘটনা আছে। এর প্রতিটা ঘটনায় আপনি দেখবেন, যেমন রানা প্লাজা যদি আমরা বলি, একটা 5 তলা বিল্ডিং ডিজাইন করা হয়েছিল, তার উপর 8 তলা বানানো হয়েছে, এবং তার উপর কোনো ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আপনার সলিউশন ছাড়া জেনারেটরের মতো একটা স্ট্রাকচার 8 তলার উপর বসিয়ে দেওয়া হয়েছে, যেটা বিল্ডিংটাকে কন্টিনিউয়াসলি ভাইব্রেট করছিল। তো সেটা তো এই বিল্ডিংটা তো ভেঙে যাবে, এটাই খুব স্বাভাবিক। তো আপনি 26 তলার উপর সুইমিং পুল করছেন কিনা এটা ম্যাটার করে না, আমি 26 তলার উপর সুইমিং পুল ধরেই তো আমি বিল্ডিংটাকে ডিজাইন করছি, স্টার্টিং ফ্রম বিগিনিং। জি, এবং আমরা এবং আরেকটা বিষয় থাকে যে সবকিছু তো শুধু আপনার স্ট্রাকচারাল সলিউশন দিয়ে হয় না, কারণ একটা বিল্ডিং এর প্রাথমিক যে লেআউট এটা একজন স্থপতি করে থাকেন, আর্কিটেক্ট করে থাকেন। তো আমরা এখানে মনে করি যে আর্কিটেক্টের স্ট্রাকচারাল নলেজটা খুব ইম্পর্টেন্ট, যে ইয়াটা। তো আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে সেই চ্যালেঞ্জটা দিব না যেটা আননেসেসারি। যেমন আমরা যখন সুইমিং পুল করেছি, আমরা মেক শিওর করার চেষ্টা করেছি সুইমিং পুলটা বেশ কিছু কলামের উপরে যেন পড়ে, তাহলে তাকে আমি অলরেডি একটা স্ট্রাকচারাল স্টেবিলিটি দিলাম। আমার ইঞ্জিনিয়ার সাহেবের চ্যালেঞ্জ কিন্তু অনেকখানি কমে গেল। ইটস আ ওয়েল ডিজাইন। আমি কি সেটা বলতে পারি এই জায়গাটায়? অফকোর্স আমরা প্রাইমারিলি চেষ্টা করেছি, এবং আমাদের ইন মাই অফিস প্র্যাকটিস আমরা সবসময় বিল্ডিং এর প্রিলিমিনারি স্টেজে আমরা আমাদের আপনার ফার্মে সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা কাজ করে, কিংবা ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, অল পয়েন্ট অফ টোটাল একটা বিল্ডিং এর যে কম্পোনেন্ট যেগুলো আছে, প্রত্যেকটা পার্টের কোয়ালিফাইড ইঞ্জিনিয়াররা আপনার ফার্মে আছে, রাইট? অনেকে আমাকে কোয়েশ্চেনটা করে, আমি করে ফেললাম। এটা অবশ্যই, এটা আমি এখানে নিশ্চিত করতে চাই যে আমাদের অফিসে আমাদের সাথে এখানে আপনার প্রধান দুটো অ্যাসোসিয়েট, একটা হলো স্ট্রাকচার, একটা হলো এমইপি। এই দুটো সেক্টরে আমাদের যারা অ্যাসোসিয়েটস কাজ করছেন অল আর আপনার বুয়েট গ্রাজুয়েট, এন্ড আপনার তাদের স্ব সেক্টরে তাদের আপনার রেপুটেশন, তারা দীর্ঘ আপনার 15 ইয়ার্স ধরে তারা কাজ করছেন। They have a long professional experience, they have a good academic background, and they have all necessary certification. এবং তারা শুধু আমাদের সাথে না, আরো বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে তারা সম্মানের সাথে কাজ করছেন। এবং এখানে আমরা অলমোস্ট সবকিছু মিলিয়ে বলতে পারি যে ফ্রম মাই অফিস আমরা প্রায় 20 জনের একটা টিম এখানে কাজ করছেন। আমি হয়তো তাকে লিড করছি, তো আই এম নট দ্য অনলি ওয়ান। আমাদের স্থপতি, ইঞ্জিনিয়ার, আপনার এমইপি, সবকিছু মিলিয়ে একটা প্রফেশনাল টিম কাজ করছেন, এবং তাদের সেই মতামতগুলো নিয়েই আমরা কাজটাকে এগিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। আসলে আমরা যখন চিন্তা করছিলাম অনেকগুলো ফার্স্ট শব্দ এখানে ইনভলভ হবে, তখন আমরা চাচ্ছিলাম যে এরকম একজন আর্কিটেক্টকে ফার্মকে দিতে, এবং যাকে নিয়ে আসতে, যে এটাকে ওয়েলকাম জানাই, এবং ওই ওয়েলকামের উপর বেস করে তার প্রফেশনালিজম দিয়ে বেস্ট একটা প্রোডাক্ট কান্ট্রিকে ডেলিভারি দেখিয়ে দিতে যে আমরাও পারি সিঙ্গাপুরের মতো। প্র্যাকটিক্যালি আমরা একটা বিষয় আমরা বলি, যেমন আপনি যেহেতু বললেন যে সিঙ্গাপুরের মতো, এই আমাদের দেশে এই শব্দগুলো, যেমন আমরা সিঙ্গাপুরের মতো করতে চাই, নিউ ইয়র্কের মতো করতে চাই, আমরা বিট করতে চাই, দুবাইয়ের মতো করতে চাই, এই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক সময় কাজ করে যে আমি এটা দুবাই মতো করে করছি, কিন্তু এটার মধ্যে একটা ফাঁকি থাকে। সেটা হলো যে সিঙ্গাপুরের ওয়েদার, দুবাইয়ের ওয়েদার, নিউ ইয়র্কের ওয়েদার আর ঢাকার ওয়েদার কিন্তু সেম না। তো এখানে আমরা বাংলাদেশে আমরা অনেক সময় তাদেরকে, আমি হয়তো একটা সুন্দর বিল্ডিং দেখে আসলাম, আমি এরকম করতে চাই, এবং এটা করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে এমন একটা ভবন আমরা তৈরি করি যেটা আমার ওয়েদারের সাথে স্যুট করে না, যেটা আমার মানুষের বিহেভিয়ারের সাথে স্যুট করে না, যেটা আমার কনটেক্সটের সাথে স্যুট করে না। এই জায়গাটাই আমি একটা বিষয় উল্লেখ করতে চাই। এটা আমি আসলে গত কয়েক বছর ধরে আমি আমার অফিসের যে আমরা প্রফেশনাল প্র্যাকটিস, আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি। একটা জিনিস আমরা গত 4-5 বছর ধরে চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড আর্কিটেকচারে আপনি দেখবেন যে এর মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কন্টেম্পোরারি আমরা আর্কিটেকচার যেটাকে বলি, আর্কিটেকচারে কিছু আপনার ভাগ আছে, যে মডার্ন, এরপর পোস্ট মডার্ন, এখনকার স্থাপত্যকে বলা হয় হচ্ছে কন্টেম্পোরারি আর্কিটেকচার। এখানে দেখবেন যে আপনার ডায়াগোনাল লাইন, বাঁকা, এই ধরনের স্থাপত্য, যেটাকে এই মুহূর্তের যে ভাষাটা, ওয়ার্ল্ড আর্কিটেকচারের যে ল্যাঙ্গুয়েজ, এটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা ঢাকা শহরে দেখবেন যে আমরা এখনো সেই সোজা ভবন, সেই ইটের দেয়াল, তাই না, যে বারান্দা, একটু শেড, গাছ থাকবে, এটাতে আমাদের একটু গতানুগতিক স্থাপত্য, যে পোস্ট মডার্ন আর্কিটেকচার থেকে আমরা এখনো খুব একটা বের হতে পারি নাই।
যে ইয়াটা, যে সমসাময়িক স্থাপত্য। দেখা যায় ওই কন্টেম্পোরারি আর্কিটেকচার করতে গেলে আবার ওদের মতোই হয়ে যায়, আমাদের ওই কন্টেম্পোরারিটা করতে গেলে আমাদের যে কন্টেক্সট সেটাকে আবার স্যুট করে না। এটার একটা, আমি গত কয়েক বছর ধরে এটা চেষ্টা করছি যে আপনার আমাদের যেটাকে আমরা বলি ভার্নাকুলার আর্কিটেকচার, যে দেশীয় স্থাপত্য, দেশীয় স্থাপত্যিক চাহিদা, আপনার বিশ্ব স্থাপত্যিক ব্যাকরণ, এই দুটোকে একটা জায়গায় মানে করা যায় কিনা, আনা যায় কিনা, এই চেষ্টাটা আমি করে যাচ্ছি। যে গত কয়েক বছর আমার বেশ কিছু বিল্ডিং আমরা একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি ওই ব্যাকরণটা আনতে পারি কিনা। তো হায়াত এখানে বলবো যে যেহেতু এখানে বড় একটা ল্যান্ড নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, হাই রাইজ বিল্ডিং নিয়ে আমরা অনেকখানি জায়গা ছাড়তে পেরেছি। তো এখানে আমি বলবো যে আমার ওই এক্সপেরিমেন্টটা আমি একটু বড় স্কেল এখানে করতে পেরেছি। কতখানি সফল হয়েছে এটা আমি জানি না, এটা হয়তো যারা এই ভবনটা দেখবেন তারা বলতে পারবেন। বাট আমরা এই চেষ্টাটা এখানে করেছি যে আপনার দেশীয় চাহিদা, বিশ্ব স্থাপত্যের যে আউটলুক, যে দেখতে আমার একটা ভবন মনে হচ্ছে যে না এটা বোধহয় একটা সিঙ্গাপুরের টোনটা আসছে বা দুবাই টোনটা আসছে, বা যেভাবে করে বা ওয়ার্ল্ডে যারা বড় বড় আর্কিটেক্ট যেভাবে কাজ করে এটা আসছে। আবার একই সাথে আমার যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ এটা কিন্তু একটা আমি বলতে পারি, কারণ আমি কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পছন্দ করি শার্ট প্যান্ট পরে স্যুট পরে, বাট আমি রাতে কিন্তু লুঙ্গি পরে ঘুমাতেই কমফোর্ট ফিল করি। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু খুব সহজ কোনো কাজ না। এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আমার তো মনে হয় যে আমরা হায়াতে অনেকখানি করতে পেরেছি, এবং এখানে হায়াতকেও ধন্যবাদ দিব, তারা আমাদেরকে এই ফ্রিডমটা দিয়েছেন যে এই স্কোপটা নিয়ে কাজ করার। হ্যাঁ, তো এবং এই দুটোকে কম্বিনেশন করা গেলে আপনার একটা চমৎকার কাজ হতে পারে, এবং আমি বিশ্বাস করি প্রথমের ভিতর অনেকগুলো প্রথমের ভিতর এই যে দুইটা টাওয়ারকে ব্রিজিং করা, অলমোস্ট 26 তলে গিয়ে আপনার 90 ফিট প্লাস একটা ডিস্টেন্সে ব্রিজটা বানাচ্ছেন। এটাও তো একটা নতুন, অনেকে কোশ্চেন করে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন, এটা কিভাবে এটাও করা নতুন। যাবে? প্রথমত আমি বলি এটা নতুন, এবং এই আমি মনে করি যে এটা এই প্রজেক্টের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। আপনার দুটো 26 তলার টাওয়ারকে একটা রুফটপ ব্রিজ দিয়ে আপনার যখন আমরা কানেক্ট করতে যাব, এটার মধ্যে লটস অফ স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস ইজ দেয়ার, এটা আমরা সবাই জানি। অনেকগুলো বিষয় আছে যেটা আমরা অলরেডি ফেস করেছি, সামনেও হয়তো ফেস করব। বাট আমরা ইন্টেনশনটা আমি যদি এখানে বলি, যেটাতে আমি হায়াতকে ধন্যবাদ দেব আমাকে এই মানে সাহসটা দেওয়ার জন্য, কারণ আমরা চেয়েছি যেহেতু আমরা এই প্রজেক্টে দুটো টাওয়ার করছি, এবং আমি যখন ছাদে উঠবো আসলে এই দুটো কমিউনিটিকে একসাথে করে ফেলা, এটাও কারণ মানুষ সবসময় আসলে এই টাওয়ারের বাসিন্দা, আপনার ওই টাওয়ারের বাসিন্দা একুল উকুল ওটা থাকবে না, আবার নিচতলায় গিয়ে উঠবে। এটা আমরা সবসময় চেয়েছি মানুষকে কানেক্টেড, অল দ্য কমিউনিটি স্পেস যেন কানেক্টেড থাকে। এটা আপনারাও চেয়েছেন, আমরাও এটাকে ইয়েটা করতে চেয়েছি। তো আমাকে দুটো টাওয়ার কে, কারণ এখানে আমরা ছাদের উপর অনেকগুলো ডেভেলপমেন্ট আমরা এখানে রেখেছি। ছাদের উপর আমরা শুধু পুল একমাত্র না, এখানে আমরা স্কাই ওয়াক রেখেছি, ছাদের উপর আমরা জগিং ট্র্যাক রেখেছি ছাদের উপর। এবং আরেকটা চমৎকার বিষয়, এখানে হয়তো ছবিতে বোঝা যায় না, এখানে আমরা এই প্রজেক্টে যতগুলা গাছ বা লতা পাতা সবুজ দেখতে পাচ্ছি, এগুলার কোনোটাই বিউটিফিকেশনের জন্য করা হয়নি, এগুলো সব আপনার প্রোডাক্টিভ ট্রিজ, এবং এগুলো আমরা সব দেশীয় গাছ, দেশীয় লতা পাতা, সবজি বাগান, এই কনসেপ্টটাতেই কিন্তু আমরা যাবো। এটা দিয়েই আমরা আসলে প্রজেক্টটাকে সাজাতে চাই, যেটা শুধু আমরা সৌন্দর্য দেখবো না বা ছায়া পাবো না, একই সাথে এখানে আমি একটা আপনি তো ইয়া করে খাবো, এবং এটার জন্য ছাদটাকে কানেক্টেড করা খুব জরুরি ছিল। তো এই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি, আপনারাও নিয়েছেন, আশা করি আমরা দুজন এটাতে সফল হব। আরেকটা, আপনি তো জানেন অলরেডি বাংলাদেশে গ্রিন রেসিডেন্সিয়াল কোনো প্রজেক্ট নাই, এখনো পর্যন্ত ডেলিভার হয় নাই। তো আমরা একটা স্টেপ নিয়েছি যে মাদারল্যান্ড আর্থকে কিভাবে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কতটুকু প্রোটেক্ট করা যায়, তার প্রপার ইউটিলাইজ করে, নেচারকে ইউটিলাইজ করে কিভাবে দেওয়া যায়। সো আমরা তো অলরেডি এই স্টেপটা নিয়েছি। এই ক্ষেত্রে আপনি কিরকম এজ আর্কিটেক্ট, আপনি ডিফিকাল্ট ফেস করবেন বলে চ্যালেঞ্জ কি কি থাকতে পারে মনে করেন, অথবা এটাকে আপনি লিড সার্টিফিকেশন, রাইট? আচ্ছা, আমি সার্টিফিকেশনের ব্যাপারে আমার দুটো ভিউ বলি। আমি এটা সবার আগে একটা জিনিস বলতে চাই, দিস প্রজেক্ট ইজ অলরেডি এ গ্রিন প্রজেক্ট। আমরা এভাবেই কাজ করেছি, আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করেছি। তো এখানে আমি যে বিষয়টা বলতে চাই যে ডেফিনেটলি হয়তো এজ এন আর্কিটেক্ট আমি এটাকে বলছি ইটস অলরেডি লিড প্রজেক্ট, এজ এ আপনার ইনভেস্টর ইউ আর টকিং দ্যাট একটা গ্রিন প্রজেক্ট। এটা হলো অনেকটা নিজের নিজে পেটানোর মতো। উই অলওয়েজ নিড a third party who can certify us and who is আপনার ওয়ার্ল্ড রিনাউন্ড। এটা অবশ্যই দরকার আছে, তাই না?
যে কারণ একজন যখন লিডের মতো একটা প্রতিষ্ঠান যখন এই বিল্ডিংটাকে এসে একটা সার্টিফিকেশন দিয়ে যাবে, তখন আমাদের এই দাবিটা একটা গ্রহণযোগ্যতা পাবে এবং সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে। তো এই উদ্যোগ আমি মনে করি যে এটা একটা চমৎকার উদ্যোগ, এবং লিড যেহেতু আপনার একটা ওয়ার্ল্ডের আপনার এই ধরনের সার্টিফিকেশন যে এজেন্সিস গুলোর মধ্যে ওয়ান অফ দ্য লিডিং এজেন্সিস হিসেবে তারা ওয়ার্ল্ডে কাজ করছেন এবং তাদের সুনির্দিষ্ট কিছু চাহিদা আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজ করেছি এর মধ্যে কোনো প্রক্রিয়াগত যদি আমাদের দিক থেকে কোনো আপনার মানে শর্টকামিংস থেকে থাকে, আশা করছি যে লিড সার্টিফিকেশন প্রসিডিউরটার ফলে ওই শর্টকামিংস গুলো আমরা ওভারকাম করতে পারবো। এটা একজন আর্কিটেক্ট হিসাবে আমাদেরকেও সমৃদ্ধ করবে এবং বিল্ডিং কে তো এটা করবেই। এবং এটা যদি আমরা করতে পারি, যেটা আপনি বলছিলেন, যতটুকু আমি জানি বাংলাদেশে এখন পর্যন্ত আপনার এই ধরনের আবাসিক বিল্ডিং এর আপনার অফিসিয়াল সার্টিফিকেশন হয়েছে বা কেউ অর্জন করতে পেরেছে আমি জানি না, এই ধরনের করতে পেরেছে। তো এটা তো সে কারণে ডেফিনেটলি এই উদ্যোগটা একটা পায়োনিয়ার একটা অ্যাটেম্পট হিসাবে থাকবে, এবং আমরা যদি এটাতে সফল হই। হাই রাইজ বিল্ডিং এর কথা এটার সাথে আমি একটু কোরিলেট করার চেষ্টা করি একটা পয়েন্ট, রানা প্লাজার ধ্বংস কিংবা এরকম। তো ওইটা যেমন ওয়ান সাইডেড ছিল কিংবা আর্কিটেক্টরা করেছে অথবা ওনার পক্ষ কমপ্লাই করেছে, শুধু এতটুকু ভিতর ছিল। তো এখানে আপনি এটাকে সেফগার্ড করার জন্য মোর কিভাবে দেখবেন এই পয়েন্ট থেকে, যে আমরা আপনাদেরকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করলাম, আবার এই ডকুমেন্টগুলা রাজত্ব পাস করবে বাংলাদেশের প্রেক্ষাপটে, ডেফিনেটলি আবার একটা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে যাচ্ছে, আমেরিকার মতো একটা দেশে যাচ্ছে, আপনার ড্রয়িং গুলা যাবে, আপনার প্রত্যেকটা কাজের জিনিসগুলো যাবে, আমাদেরকে টাইম টু টাইম রিপোর্ট করতে হবে। এটাকে আপনি কি আপনার দৃষ্টিকোণ থেকে এইভাবে দেখেন? না, এটা অবশ্যই আপনার ভালোভাবে না দেখার তো কোনো কারণ নাই। মানে আমি একজন স্থপতি হিসাবে বা আমরা যে প্র্যাকটিসটা আমার অফিসে করি, আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমরা চেষ্টা করছি যে আমাদেরকে ওভারকাম করে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যদি আমরা ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে মানে একটা সার্টিফিকেশনে যাচ্ছে, এটা আমি বলবো যে আর্কিটেক্টের জন্য কিন্তু একটা পরীক্ষা দেওয়ার মতো। আমি ডিজাইন করলাম, একজন পরীক্ষার খাতা কাটছে লিড, বিষয়টা এরকম। তো আমরা অন্তত এইটাতে মানে খুব একটা আতঙ্কিত না, আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। এবং এখানে যদি আমরা মনে করি যে এই ধরনের এটার মাধ্যমে বিল্ডিংটাও অনেক চমৎকার হবে এবং আমরাও অনেক কিছু শিখতে পারবো। আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করি, সেখান থেকে যেন সবাই লাভবান হবে। আপনি বিল্ডিংটা জন্য ইনভেস্ট করছেন, হায়াত ইনভেস্ট করতে, হায়াত লাভবান হবে, এখানে যারা বসবাস করছে তারা লাভবান হবে, এবং শুধু অ্যাজ এ কনসালটেন্ট আমরা কাজ করছি, আমরাও এটা থেকে লাভবান হব। তো এখানে লিডের সার্টিফিকেশন আমি মনে করি যে আমাদের মধ্যেও, যদি আমি মনে করি যে গ্রিনের কিছু বিষয় আমি জানি, আমি বুঝি, বাট আমার সেই জানা বোঝাটা যখন একটা পরীক্ষায় পাস হয়ে আসবে, একটা মার্কস পেয়ে আসবে, একটা সার্টিফিকেশন পেয়ে আসবে, আমি মনে করি যে এটা ভালো। এবং আমার কোনো শর্টকামিংস না পেয়ে থাকলে সেটাও ভালো, সেটাও আমরা আপনি তো জানেন। তারপরও অন্যদের জন্যই বলা যে আমরা তো অনন্ত আহমেদ 360 ডিগ্রি সলিউশনের যে ওনাকে তো আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছি এই ব্যাপারে আমাদের গ্রিন হিসেবে কাজ করার জন্য। বেসিক্যালি হায়াতের টার্গেট ছিল কিংবা এখনো আছে, আমরা এক্সপার্ট পিপলকে যে ফিল্ড এক্সপার্ট ওনাকে নিয়ে এসেই এটাকে করা, কারণ উই ওয়ান্ট টু deliver something what we are calling this is a first time for so many things. So ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওনাকে তো করেছি, আপনি জানেন এটা।